আমার ভাই, বিকাশের অফিসে আমি ফোন দিছি, ওরা বলছে যে এখনো অ্যাকাউন্টে জমা হয় নাই। আর সাধারণত রেমিটেন্সের ক্ষেত্রে দেখা যায় আপনার ওরা দ্রুত রিলিজ করে দেয়। তো আমার মনে হয় আপনার ওইখানে একটু খোঁজ নেন যে সেন্ডটা হয়েছে নাকি আসলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই, আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটাই বেশি থাকবে। তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম ওইটাতেও একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, আপনি একটু দেখেন। কালকের সমাবেশটা আমাদের ওইখানে একটু খরচ টরচ, এই জন্য টাকাটা একটু জরুরি প্রয়োজন। তো কিছু টাকা যদি সম্ভব হয় ডাচ বাংলা ওখানে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। কণ্ঠটা নিশ্চয়ই আপনাদের কাছে চেনা চেনা লাগে। এই বিষয়টা আজকে এইভাবে আনতে চাইনি। এটা আনার কারণ হচ্ছে ওর কিছু ছোট লোকই গতকালকে সে একটা পোস্ট করেছে, ওই তার ফেসবুকে গিয়ে পোস্টটা পড়ে আসলে তারপরে দেখবেন। সে হলো নবাব সিরাজউদ্দৌলার উত্তরসূরি, তার বংশেরই লোক। তার বাপের বিশাল জমিদারি আছে। হ্যাঁ, ওর বাপ থাকতে হইল বাউফলে, সেই কালাইয়া থেকে তারপরে ওইখানে থাকতে পারে না, চলে গেছে আপনার একদম চরের মধ্যে। ওই আছে না আপনার খাস জমি, সেই খাস জমিতে সেখানেই বড় হয়েছে, সেখানেই থাকে, সেইখানেই তার বাড়ি। এখন সে শ্বশুর বাড়িতে টাকা পয়সা দিয়া টিয়া বিকাশে টাকা টুকা দিয়া ঘরটর করেছে। আর কোথায় কি করেছে, কাতারে ব্যবসা, দুবাইতে ব্যবসা, ভাইদেরকে রেন্টেকারের ব্যবসা করে দিয়েছে, কালিয়া করে তার রেন্টেকারের অফিস আছে, বিশাল এলাহি কারবার। তো সে এখন বিশাল আকারের মানে পয়সাওয়ালা এক বাপের বেটা। মানে ভাবটা এরকম, জন্মগতভাবেই সোনার চামচ মুখে নিয়ে তারপরে সে বড় হয়েছে। তার টাকা পয়সার কখনো কোনো সমস্যা ছিল না। আমাদের ভিক্ষার টাকা তোর পকেটের মধ্যে। সে কালকে পোস্টে লিখেছে, আমরা এখানে আমি কাজ করে খাই, কামলা দিয়া খাই। না, তুচ্ছ তাচ্ছিল্য করে, ভাই বেটা কামলা দিয়া না, আমেরিকায় মানে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট করে তারপরে স্ট্রাগল করে তারপরে দেশের জন্য কাজ করেছে। সেই টাকা, সেই কষ্টের টাকা তোরে পাঠাইছি, তোরা আবার সেই টাকা নিয়ে জালিয়াতি করছিস। আমার কথা না, ওর দলের লোকজন তারা বলেছে। প্রতি মাসে প্রবাসীরা এই চাঁদাটা দেয়, আমাদের একটা রিসিপ্ট পাওয়ার কথা, কিন্তু আমরা এই রিসিপ্টটা পাই না। প্রতি মাসে আমরা রিসিপ্টের জন্য এই আলোচনা হয়, অর্থ কমিটির হিসাব নিয়ে আলোচনা হয়, কিন্তু অর্থ কমিটি কোনো মাসেই স্বচ্ছ একটা হিসাব আজ পর্যন্ত দাঁড় করতে পারে নাই। এই বক্তব্যর পরে আবার যখন এই দলের ভেতরে গ্যাঞ্জাম শুরু হওয়ার পরে সে একটা টক শোতে গিয়েছিল, ওই যে খালিদ মহিউদ্দিনের। সেই টক শোতে যাওয়ার পর তার এই প্রশ্ন করা হয়েছে যে আপনি টাকা পয়সা হিসাব দেন না, আপনি ইচ্ছা মতো বিকাশের টাকা টুকা নিয়ে সব ভাঙেন। তখন সে বলেছে কি যে আমি অর্থ কমিটি নাকি সব জানে, সে কিছু জানে না। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না। অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই, আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটাই বেশি থাকবে। তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম ওইটাতেও একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, আপনি একটু দেখেন। যখন এটা নিয়ে একটু আলোচনা শুরু হয় তখন নূর ভাই বলে, এই সামনের মাসে তোমরা সঠিক হিসাবটা নিয়ে আসবে। এখানে আলোচনা থামিয়ে দেওয়া হয়, তারপর থেকে আলোচনাটা আগায় না। এইভাবেই অর্থ কমিটি চলতেছে। কোনো স্বচ্ছতা অর্থ কমিটির আজ পর্যন্ত এই 1.5 বছরে আমরা সঠিক হিসাব পাই নাই। ও চুরি করতো, এটা ওর দলের মানুষ। এই যেটা ছাত্র অধিকার পরিষদ বলেন, ওই যে কোটা আন্দোলন বলেন, এই কোটা আন্দোলন দিয়েই তো সবার উত্থান। আপনি আসিফ বলেন, নাহিদ বলেন, ওই ওর আশপাশে যারা যে 2-4 জন আছে, ওর সাথে আর কেউই নেই এখন। ও খালি রাশেদার, ও এর বাইরে ওর সাথে কেউ নেই। ওর শ্বশুরবাড়ির কিছু লাঠিয়ালা আছে, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, এগুলো মিলে বরিশালের একটা গ্রুপে নিয়ে, একটা লাঠিয়াল বাহিনীরে নিয়ে ও এনে ধান্দাবাজি করে। এই ধান্দাবাজি করেই তার চলছে। এখন সে নিজের বিরাট আকারের পয়সাওয়ালা লোকজন, বিরাট আকারের মানে অনেক কিছু হয়ে গেছে। তো বুঝছেন না, ফকিন্নির পোলারে আপনি যদি নাকি টাকা পয়সা দেন, ও তো এটার গরম সহ্য করতে পারবে না।